এই দালালের সাথে কন্ট্যাক্ট করি। করার পর বন্ধু আর আমি আর কি অনেক দিন মানে প্ল্যান করি। আমারও পরিবারে টাকা গোছানো হয় না, তার পরিবারেও কিছু সমস্যা ছিল, সব মিলিয়ে আর কি টাকা পয়সা গোছানো হয় না, আজ যাই কাল যাই এভাবে হয়ই না। তারপরে দুজনেই আর কি একটা বিভ্রান্ত হয়ে পড়ি যে না আসলে কি করি, টাকা পয়সা গোছানো হয় না, রাস্তাঘাটও মানে খারাপ, আগে টাকা দিতে হইব, সব টাকার মধ্যে কিছু টাকা আগে দিতে হইব আর কিছু টাকা যাওয়ার পর মানে সেই টাকায় জোগাড় হয় না। তারপরে আমি আর কি আরেক দালালের সাথে কন্ট্যাক্ট করি, সে ভালো দালালি আর কি, বাংলা দালালের সাথে কন্ট্যাক্ট করে সে বলে যে সব টাকা যাওয়ার পর মানে যাওয়ার পর আর কি দিবা, একজনের কাছে রাইখা যাবা, মানে টাকা সবটি গুছে একজনের কাছে রাখতে হইব, বিশ্বস্ত একজন মাধ্যমের কাছে রাখতে হইব। তারপরে যাওয়ার পর তার কাছ থেকে দালালে টাকা নিব, আর যদি না যাইতে পারি তাহলে তার কাছ থেকে আমরা টাকা নিব, মানে এরকম একটা মাধ্যম রাখতে হবে। তো এরকম কথাবার্তা চলে। তো দু ফ্যামিলিতেই কথাবার্তা বলি, ওদের ফ্যামিলিতেও কথাবার্তা বলি, বন্ধুর ফ্যামিলিতে বা আমার ফ্যামিলিতেও কথাবার্তা বলে এই রাস্তায় সিদ্ধান্ত নেই না এখন আর বসে থাকা যাবে না, সময় শেষ। মানে দেখা যাইতেছে তখন সময় ভালো ছিল, যখন কোরবানি ঈদ রোজার ঈদ তখন সময় ভালো ছিল, আমরা মানে দেখা যায় ধরা খাইতেছে তখনই আর কি এই সিদ্ধান্তটা নিচ্ছি। দুইজনে সিদ্ধান্ত নিয়ে দালালের সাথে কথাবার্তা বলার পর তো গত 20শে সেপ্টেম্বর 2025 আর কি দালালের সাথে কথাবার্তা বলার পর দুজনেই আর কি বন্ধু আর আমি কথাবার্তা বলে ফ্যামিলির সাথে কথাবার্তা বলে 20-22 তারিখে সিদ্ধান্ত নেই আর কি চলে যাব দালালের বাসায়। কোনো টাকা পয়সা আগে পেমেন্ট করতে হবে না। তো হুট করে দালালও ফোন দেয় আমাদের যে তোমরা কি সত্যি আসবা নাকি আসবা না। তারপর দালালকে বলি যে হ্যাঁ যাবো। তো আমি হুট করে কাজে থেকে আর কি আসছি, আয়সা নিয়ে মাত্র দুপুরে আসছি, আয়সা নিয়ে কয়েকটা খাওয়া দাওয়া করছি, একটু গোসল টোসল করে রেস্ট নিতেছি। এর মধ্যে ওই দালাল ফোন দিছে যে গাড়ি গেছে, তোমরা তাড়াতাড়ি বের হয়ে আসো। তো বন্ধুকে ফোন দিয়ে তারপর গাড়ির সাথে কথাবার্তা হলো। তো গাড়ির ড্রাইভার বললো কি যে আমরা এয়ারপোর্টে আছি, এয়ারপোর্ট থেকে আসতেছি, কিছুক্ষণের মধ্যে আসবো। তো দুজনে আর কি রেডি হইলাম, সব কিছু গুছিয়ে নিলাম। নেওয়ার পর রাত্রে আপনার বেনগাজি থেকে বের হইলাম। আগে আমার এই জায়গা থেকে বন্ধুর বাসায় একটা গাড়ি নিয়ে গেলাম। তো যাওয়ার পর দেখি বন্ধুর ওই জায়গায় তো দালালের যে গাড়ি পাঠিয়ে দিয়েছিল ড্রাইভার দাঁড়িয়ে আছে। তো দুইজনেই সেই গাড়িতে বসলাম। বসার পর বেনগাজি থেকে বেনিনে এয়ারপোর্টের পাশে নিয়ে গেল। ওই জায়গায় আরও 3 জন বাঙালি আসছিল যারা বাংলাদেশ থেকে আসছে। তো তাদের সাথে আমাদের সাথে মানে যোগ করে আর কি ত্রিপুলির উদ্দেশ্যে রওনা দিব। তো সেই জায়গায় গেলাম। যাওয়ার পর ওই জায়গায় মেডিকেল করাইলো। প্রথমে মেডিকেল করাইয়া আর কি রাখার পর তারপর 3 জন বাঙালি আসলো। সবাই আসার পর তাদেরকে মেডিকেল করানো হয়েছে। পরে ওই জায়গা থেকে আপনার 25 তারিখে রাত্রে রওনা দিলাম, 25শে সেপ্টেম্বর 2025 রাত্রে রওনা দিলাম ত্রিপুলির উদ্দেশ্য। তো রাত 10টা-11টার সময় আর কি রওনা দিচ্ছি আপনার বেনগাজি থেকে ত্রিপুলির উদ্দেশ্য। আমি গাড়ির সামনে বসে, বন্ধু বান্ধবরা সবাই পিছনে বসছে। তো এক গাড়িতে আর কি আজদাবি আইসা বললাম। আজদাবি আসার পর ওই জায়গায় আরেক জায়গায় আপনি রক্ত পরীক্ষা করাইলো। রক্ত পরীক্ষা সবাইকে করাইয়া আবার ওই জায়গায় থেকে আবার গাড়ি ছুটার সাথে সাথে আপনার সিরত আসলাম। ওই জায়গায় আসার পর আর কি গাড়ি চেঞ্জ করলো। আমরা এই পর্যন্ত গাড়ির সামনে বসে আসছি, কোনো ডিকির ভিতরে বসে আসি নাই, একদম সামনে সিটে বসেই আসছি। তো ওই জায়গায় থেকে আপনার সিরত আনার পর সিরত থেকে মিশ্রতা ঢোকানোর পর ওই জায়গায় আর কি চেকপোস্ট একটু বেশি, কারণ ত্রিপুলি সীমান্ত আর বেনগাজি সীমান্তর শেষ মাথা সিরতের ওই জায়গায় চেকপোস্ট বেশি। তো ওই জায়গায় এসে আবার রক্ত পরীক্ষা করাইলো, মানে এ পর্যন্ত 3বার রক্ত পরীক্ষা করাইলো। তো ওই জায়গায় রক্ত পরীক্ষা কন্ট্যাক্ট করিয়ে তারপরে নিল আপনার ত্রিপুলির উদ্দেশ্য। গাড়ি চেঞ্জ করে ত্রিপুলির উদ্দেশ্য নিয়ে একদম যে সেই গেমারের কাছে নিয়ে পৌঁছে দিল। তো এর ভিতর আমি মনে করেন কাউকে জানাইতেই পারিনি যে আমি গেম ঘরে যাইতে আসি, বা মানে বাড়িতে খালি মা বাবা ছাড়া কাউকে বলতে পারিনি আমি ওই জায়গায় যাইতেছি, কারণ আমার নিয়ত ছিল গেম ঘরে যাওয়ার পর সবাইকে বলবো। তো গেমারের কাছে যাওয়ার সাথে সাথে গেমার ফোন নিয়ে গেল ফোন বন্ধ করে ফোন নিয়ে গেল তখন আর কাউকে জানাইতে পারিনি। তখন আমার বাড়ির নাম্বার মনে ছিল। তো বাড়ির সাথে কন্ট্যাক্ট করে আর কি বলি যে আমরা তো গেম ঘরে আসছি, 25 তারিখে রওনা দেওয়ার পর 26 তারিখে আর কি গেম ঘরে গেছি। তো বাড়িতে বলি যে আমরা গেম ঘরে আসছি। তো ওই জায়গায় 3 দিন থাকি।
তো খাবার দাবার আলহামদুলিল্লাহ ভালোই। প্রথম দিন আপনার আলু তরকারি ভর্তা, পরের দিন মাংস। তো ওই জায়গায় আমরা 3 দিন ছিলাম গেম ঘরে। তো এর ভিতরে আমাদের টাকা পয়সা ম্যানেজ হয়েছে নাকি সেই সম্পর্কে বাড়িতে যোগাযোগ করি যে টাকা পয়সা ম্যানেজ হয়েছে নাকি গেমের টাকা। তো তারা বলে যে ম্যানেজ হয় নাই। তো 29 তারিখ বলে কি যে ম্যানেজ হয়েছে, আমারও হয়েছে, আমার বন্ধুরও হয়েছে। মানে দুপুরে বলি যে টাকা পয়সা ম্যানেজ হইলে মানে গেম করে আপনার তেমন ফোন ইউজ করা যায় না। ফোন তো আমাদেরটা দেয় না, ওই জায়গায় একটা ফোন আছে, ওটা দিয়ে খালি সবার বাড়িতে একটু একটু কথা বলা যায়। তো ওইটা দিয়ে আর কি খালি ভয়েস দিয়েছিলাম যে যেমনি হোক আজকে টাকা নিয়ে বাড়িতে যা। এটা 29 তারিখে বলছিলাম যে আজকে টাকা নিয়ে বাড়িতে যা, মনে হয় আজকে রাত্রে গেম হইব। তো আমরা বলছি দুইজনেই যে যেমনি হোক আজকে 29 তারিখ, আজকে যেমনি হোক টাকা নিয়ে দালালের বাড়িতে যা, যেমনি হোক যাও, কারণ রাত্রে গেম হইব। এখন দেখা যাইতেছে রাত্রে গেম হইলে যদি টাকা পয়সা মানে তার দালালরে না দেওয়া হয় তাহলে আমাদের গেম ছাড়বো না বা গেমে নেব না। তো এই ভয়েসটা দেওয়ার পর আর কোনো যোগাযোগ করতে পারিনি। তো দেখি সন্ধ্যার সময় ক্যাম্পের যে দায়িত্ব আছে সে নাম লিস্ট করতেছে যার যার টাকা জমা হয়েছে, কিন্তু আমরা তো জানি না যে আমাদের টাকা জমা হয়েছে কি হয় নাই, কারণ আমরা তো বলছি যে টাকা নিয়ে যাইতে। এখন টাকা নিয়ে গেল কি গেল না সে বিধে আমরা জানি না। তারপর আমরা নাম দিয়ে ফেলাইছি, যা হবার হইবে, মার খাই বা যা খাই খাবুনি। পরে একটু পরে দেখি দালাল আসছে, দালাল এসে দালাল রেজে গেলাম আমাদের টাকা নিয়ে কি আপনাদের বাড়িতে গেছে নাকি, কয় হ গেছে। তখন বিশ্বাস করেন ভাই মনের ভিতরে একটা যে শান্তি পাইলাম যে না আল্লাহর রহমতে মনে হয় গেমে উঠতে পারবো। পরে সবাই মানে 27 জনের আর কি টাকা পয়সা পেমেন্ট হয়েছে। এরপরে সবাইকে সিরিয়াল ধরাইলো, ধরানোর পরে বললো কি যে নাম লেখাইলো, নাম লেখানোর পর সবাইকে বসাইলো। তো নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া করে সবাই বসে রইলাম, ভাবলাম আজকেই গেম হইব। তো সেদিন আবার দালালে বললো যে আজকে গেম হবে না, 2-3 দিনের মধ্যে হইতে পারে। তখন আবার আর কি নিউট্রাল হইয়া বসে রইলাম। তো হুট করে একটু পরেই লিবি যে গেমার, সে গেমার আসলো, আইসা নিয়ে বললো কি যে 15 জন আর কি গেমে যাইব, কিন্তু আমরা তো 27 জনের নাম দিয়ে ফেলাইছি, এখন কে যাইব না সেটা তো জানি না। তো 15 জনের নাম যখন বললো তখন কি করব, হুট করে আমি যাই সামনে দাঁড়িয়ে গেছি যে আমি যাবো আগে। মানে কিছু কিছু লোক বৈশা রয়েছে, মানে একজন একজন করে ডাকতেছে যে তুই চল তুই চল তুই চল। তো আমার ডাকি দে নাই, তারপরেও আমি মনে করেন যাইয়া সামনে দাঁড়িয়ে গেছি গা। তারপরে বন্ধু গেল যে আমি দাঁড়িয়ে গেছি যেহেতু, তো আর কি সেও বৈশা আসছিল না, সে বন্ধু আর কি লাইনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর দুইজনেই আর কি মানে সাথে কোনো ড্রেসও ছিল না, কোনো কিছুই ছিল না, মানে অন্যরকমভাবে বৈশা রয়েছি, কারণ 2-3 দিন পর গেম হইব সেভাবেই বৈশা রয়েছি। তো এর ভিতরে সবার ফোন নিয়ে আসলো, ফোন নিয়ে আসা ফোন মানে ঢেলে দিল আমাদের বেছে নেওয়ার জন্য। পরে আর কি ফোন বেছে নিলাম, নেওয়ার পর এর ভিতরে আমার ব্যাগের ভিতরে বা আমাদের বিটকেসের ভিতরে অনেক কাপড় চোপড় ছিল। তো সেগুলো কিছুই নিতে পারিনি, শুধু কিছু ইম্পর্টেন্ট একটা গেঞ্জি, একটা শার্ট, মানে কিছু ইম্পর্টেন্ট একটা ঘড়ি টড়ি এরকম কোনো কিছু নিয়েছি। নেওয়ার পর সাথে সাথে আমাদের ওই জায়গা থেকে বের করে ফেললো, আর একটা জ্যাকেট নিয়ে খালি বের হয়ে গেছি, বের করে ফেললো, আর কোনো কিছু নিতে পারি না। গেম করে বিশ্বাস করেন অনেক কিছু রেখে আসি, কম্বল, প্যান্ট শার্ট নতুন নতুন এবং অনেক আসবাবপত্র, মানে মোটামুটি 10-20 হাজার টাকার জিনিসই রেখে আসছি। তারপরে অনেক টাকা ছিল সেগুলোও রেখে আসছি, মানে ওই দেশের টাকা ছিল, ডলার ছিল, সব কিছু রেখে আসছি। পরে আমাদেরকে বাইরে বের করলো আপনার 20 জন আর কি নিল। তো এর ভিতরে দেখি বাইরে অনেক গাড়ি আসতেছে, আর অনেক ক্যাম্পে থেকে দালালের মানে যে লিবি গেমার তার আরও 4টা ক্যাম্প, সব ক্যাম্পের থেকে আপনার 20 জন 25 জন করে আনতেছে। তো আনার পর এই আমরা যে ক্যাম্পে আসছিলাম, আমরা ভাই একদম মানে মেন ক্যাম্পে আসছিলাম, আমরা কোনো গেম করে আসছিলাম না, একদম লিবি যে গেমার তার বাসায়, পার্সোনাল বাসায় আসছিলাম। মানে অনেকটা সেফলি, মানে ওই জায়গায় রেড পড়ার কোনো দুশ্চিন্তাই নাই, মানে ওই জায়গায় রেড পড়ার কোনো সম্ভাবনাই নাই। একদম গেমার মানে যে গেম সারে তার পার্সোনাল বাসা, যে ওই জায়গায় তার ফ্যামিলি থাকে, ওই জায়গায় গোসল করতে পারতাম, খাইতে পারতাম, প্রতিদিনই গোসল করতে পারতাম। তারপরে বাইরে একটু উঠানে জায়গা ছিল, সে জায়গায় যাইয়া বাইরের আলো বাতাস দেখতে পারতাম। মানে ওইটা তার বাড়ি। গেম ঘরে আমরা লোক ছিলাম আপনার 50 জনের মতো ওই গেম ঘরে। তো ওই জায়গায় থেকে আর কি নেওয়ার পর গাড়ি আসলো, সব জায়গায় থেকে অনেক লোক আসলো। তো
তো লোক আসার পর সবাইকে একটা একটা করে গাড়িতে নিয়ে আসে, আবার আরেকটা গাড়িতে করে ভোট ঘরে নিয়ে যায়। তো আমাদের সবার লাস্টে নিল। আমাদের ওই জায়গায় 5 জনকে আলাদা করে অন্য গাড়িতে নিল, আর 15 জনকে এক গাড়িতে নিল। বিশ্বাস করেন ভাই, ইমন চিবির মধ্যে রাখছে, একজনের কোলে আরেকজন, আরেকজনের মাথার কাছে আরেকজন, সবাই মানে যে জায়গায় আপনার 5 জনের সিট, সেই জায়গায় 15 জন ঢুকাইলো। ঢুকাইয়ে লাথিয়ে মাথিয়ে ঢুকাইলো। ঢুকাইয়ে আর কি চেপে চেপে, মানে খালি আপনার গেম ঘর থেকে ভোট ঘরে যাইবেন, ঠিক ততটুকু সময় আর কি। তো ওই জায়গায় খুব কষ্টে আর কি 15-20 মিনিট গাড়ি চললো। গাড়ি চলার পর ভোট ঘরে আসলাম। সেই জায়গায় আসার পর দেখি আমাদের মতো অনেক লোকজন বৈশা রয়েছে। তো ভাবলাম যে আজকে রাত্রেই গেম হবো। 29 তারিখে গেলাম, 29শে সেপ্টেম্বর 2025। তো যাওয়ার পর যাই দেখি কিছু অনেক লোকজন বৈশা রয়েছে, পাকিস্তানি, মিশরি, তারা বৈশা রয়েছে, আবার বাংলাও আছে কিছু। তো সে জায়গায় যা সবাই মিলে বসলাম। এরপর দেখি আস্তে আস্তে পাকিস্তানি, মিশরি, অনেক দেশের লোক আস্তে আস্তে আনতেছে। আনার পর সে জায়গায় রাখলো। তো 29 তারিখে রাত্রে মানে ওই গেম ঘর থেকে খাবার খেয়ে আর কি ঢুকলাম। তো সে রাত্রে ওই জায়গায় সারা রাত বসে রইলাম, আর গেম হয় না। ভাবলাম যে আজকে গেম হইব, তো সেক্ষেত্রে আর আজকে গেম হইলো না। তো পরের দিন আর কি সকাল হইলো, আপনার 30 তারিখ সকাল হইলো। সকালে বৈশা টৈশা রইলাম, একভাবেই বসা। ওই জায়গায় কোনো মানে শোয়া টোয়ার কোনো ব্যবস্থাই নাই, খালি বৈশাই রইলাম। সারাদিন বৈশা রইলাম। সেই বিকালে আর কি একটা করে খবজা দিছিল খাওয়ার জন্য, একটা করে খবজা, আর একটা করে দুধের ইয়ের মতো একটা করে জিবনা বলে লিবি ভাষায়, সেই জিবনা দিছিল। আর একটা রুটি বা খবজা বলে, সেগুলো দিছিল। তো খাওয়ার পর অনেক শক্ত, অনেক কষ্টে খাইলাম। খাওয়ার পর সারাদিন আর কোনো খাবার নাই। তো এর ভেতরে মানে যে গেমার তার ভাই আয়সা যেই কথা বলে তাকে উড়াদুরা মায়ের। ভাই বিশ্বাস করেন, অনেকেই মার খাইছে। মিশরি গো যে মারে, অনেক মারে মিশরি গো। তারা মারেও খাইতে পারে, এক মুর্দে মারে, আর এক মুর্দে এক জায়গায় থেকে আরেক জায়গায় উঠা অন্য জায়গায় যায় বসে, মানে খুব মার খাইতে পারে তারা। আর অনেক মানে লাঠি দিয়ে অনেক পিঠায়, মানে একটা বাড়ি খেলে বাঙালি মানে তার সাথে সাথে জ্বর আইসা পড়বো। তো সেক্ষেত্রে বিকালের দিকে মানে ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি আবার বন্ধুরে বলছি যে তোমার ফোন কি পাইছো নাকি, এই কথা বলছি। এই কথা আবার সেই গেমারের ভাইয়ে শুনছে, যে মাফিয়া আর কি সে কন্ট্রোল করে বা সে কোস্ট গার্ডও, সে আর কি শুনছে যে আমিও তার সাথে কথা বলছি। বিশ্বাস করেন ভাই, আইসা নিয়ে যে একটা বাড়ি দিল পিঠের মধ্যে। আমি তখন আর কি তেমন ব্যথা পাই নাই, কারণ আমি জ্যাকেট পরে আসছিলাম, মানে গরমের মধ্যে জ্যাকেট পরে আসছিলাম। এই কারণে যে মারবো আমি জানি, হট করে মানে 2-1 বাড়ি খেলে জানি ব্যথা না পাই। তো জ্যাকেট পরে আসছিলাম, তো তেমন ব্যথা পাই নাই। তো মনে হয় বুঝছে যে আমি ব্যথা পাই নাই। তো পরে আবার বাড়ি দিল। বিশ্বাস করেন, মাথা বাঁচিলে যে বাড়িটা নাগলো, একদম ওই জায়গায় আমি পড়ে আসছিলাম আধা ঘন্টা, মানে কান খালি পুন পুন করলো, বুঝছেন, অনেক ব্যথা পাইছিলাম। তো মানে কথাবার্তা বলা যায় না, ভোট ঘর তো এই জায়গায় উশৃঙ্খল কোনো কাজ করা যায় না, সেক্ষেত্রে অনেক মারধর করে। তারপর সবাইকে মোবাইল দেওয়ার পর সবাইকে ওই জায়গা থেকে একজন একজন করে বাঁচলো। মানে আমিও হাত তুলছি, আমিও যাবো, আমার বন্ধু বান্ধব হাত তুলছে, আমিও যাবো। তো আমাদেরকে নেয় নাই, অন্যজনকে নিচে, যারা মানে একটু ছোট, অনেক বয়স অল্প বা চিকন চাকন, তাদেরকে নিচে আলাদা করছে। আপনার 32 জন বাঙালি, মিশরি এবং সুদানি আছিল, সবাইকে আলাদা করছে। ওই ভোটটা আর কি ছাড়বো। তো আমরা সব মিলিয়ে আর কি 350 লোক আসছিলাম। তো প্রথম ভোটটা আর কি ছাড়ছে। তো সেই ভোটটা আর কি চলে আসছে। তারপর ওই জায়গা থেকে আপনার ওই বাঙালিদের আলাদা করে ওদের আলাদা গেমে পাঠাইলো। আমরা ভাবলাম যে মনে আমাদের গেমে নিব না, আমরা মনে করেন যে হয়তো 15-20 জন আসছিলাম, তো আমাদেরকে নিব না। আমরা একদম লাস্টের গেমে আর কি উঠছি। এর ভিতরে 4টা গেম ছাড়ছে দালালে, আমাদেরটা সহ 4টা গেম ছাড়ছে। প্রথম যে ভোট ছাড়ছে সেই ভোটটি আর কি চলে আসা করছে, এবং দ্বিতীয় যে ভোট ছাড়ছে সেই ভোটের মধ্যে ওই বাঙালি ছিল এবং সৌদানি আরও কিছু মহিলা টহিলা ছিল। সেই ভোটটার আর কি কোনো খোঁজখবর পাওয়া যায় নাই আজ পর্যন্ত। আর তৃতীয় ভোটটি আপনার রাত্রে ছাড়ছে 9টা-10টার দিকে, আর তারা আইসা পৌঁছে গেছিলো আপনার সকালেই, ভোরে 6টার দিকে পৌঁছে গেছিলো, কিন্তু তাদের তেল ফুরিয়ে গেছিলো। তারপর তারা সারাদিন সাগরে ভাসার পর বিকেলে সন্ধ্যার দিকে তারা রিসিভ হয়েছে, হেলিকপ্টার দিয়ে তাদেরকে রিসিভ করছে। আর লাস্টে আমরা ভোট আসছিলাম, আমাদের ভোটে আসছিল মানে 67 জন। তখন আমাদেরকে নিল, আর আমাদের এই জায়গাতে কিছু বাঙালি বাদও দিল, যারা একটু স্বাস্থ্যগত 3-4 জনকে বাদ দিল। তো আমাদেরকে নিয়ে একটা পাহাড়ের ভিতর দিয়ে হাঁটাইয়া নিয়ে আসলো, নিয়ে এসে সাগর পাড়ে নিয়ে আসলো, নিয়ে এসে একটা ঘরে রাখলো, ছোট একটা ঘর, যে জায়গায়
যে জায়গায় আপনারা মানে বসে সবাই, আপনারা সবাই বসে ওই জায়গায় আড্ডা দেয়, সেরকম একটা ঘরে নিয়ে আসলো রাত কইরা, আপনার রাত 10টার দিকে, 30 তারিখ রাত 10টার দিকে নিয়ে আসার পর ক্যারেন দিয়ে আর কি বোট নামাইলো, বিশাল বড় বোটই, ট্রলারের মতো লোহার বোট নামাইলো। অর্ধেক নামানোর পর আর বোট নামে না, মানে আপনার বালুর মধ্যে চাকা গাইরা পড়ছিল যে ক্যারেন, সেই ক্যারেনের চাকা গাইরা পড়ছিল, আর বোট নামে না। সেই বোটই আর কি 2 ঘন্টা সেই বোটের সাথে নামানোর চেষ্টা চলছিল। তো আমরা ভাবছিলাম আজকে মনে হয় আর গেম হইব না। তো অনেক পরে আর কি 11টার দিকে বোটটা পানিতে নামার পর তখন আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ি যে না, হয়তো আমরা যাইতে পারবো। তখন ভাবি যে এখন যে বিপদে পড়লাম, এখন যে বাধা, সামনে না জানি কত বাধা। তো সবাই আর কি বোটে যাওয়ার জন্য দৌড়াইলো, আমরাও দৌড়াইলাম। বুক পানিতে নাইমা তারপরে বোটে উঠলাম। অনেক টাকা পয়সা ছিল, সব টাকা পয়সা পানিতে রয়ে গেল, এবং লিবিয়ার অনেক দিনার ছিল সেগুলো ফালিয়ে দিয়ে আসলাম। মোটমাট অনেক টাকাই, প্রায় 15-20 হাজার টাকা ফালিয়ে দিয়ে আসলাম। তারপর বোটে উঠলাম, ভিজা কাপড় চোপড়ে এই বোটে উঠলাম, জ্যাকেট ভিজা। শুধু ফোনটা আপনার একটা পলি ব্যাগের ভিতরে করে আর পাসপোর্টটা পলিথনের ভিতরে করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের ইঞ্জিল দিছিল 250 আর ড্রাইভারও অনেক ভালো ছিল, 3টা ড্রাইভার ছিল। তো আমরা মোট 67 জন বোটে ওঠার পর অনেক সুন্দর বোট চলছে, বিশ্বাস করেন, একদম উড়াধুরা টান। লিবিয়া সীমান্ত পার হইতে মনে হয় 3-4 ঘন্টা লাগছিল। পরে ইন্টারন্যাশনাল পার হইয়া আর কি 11টার দিকে বোটে উঠছি, আপনার 5টার দিকেই ইতালির জলসীমা আইসা পড়ছি, মানে 6-7 ঘন্টায় আইসা পড়ছি। অনেক সুন্দর বোট ছিল, কিন্তু মাঝপথে আপনি লোকেশন হারিয়ে ফেলছিল। এক ড্রাইভার চেঞ্জ করতে গিয়ে অন্য ড্রাইভারে অন্যদিকে তিউনিশিয়ার দিকে ঘুরিয়ে ফেলাইছিল বোট। তখন আর কি একটু ঘোরাঘুরি হয়েছে, পরে আবার লোকেশন ঠিক করিয়া ল্যাম্পোদোসার দিকে আসছিলাম। 30 মিনিট, মানে 30 মিনিট চলে ল্যাম্পোদোসা আসতে পারি, ল্যাম্পোদোসার দ্বীপ দেখা যাইতেছে স্পষ্টভাবে। তখন আমাদের তেল ফুরিয়ে যায়, তখন আমরা অনেক কষ্ট পাই, মানে দেখা যাইতেছে ওই আর সামনে দিকে যাইতে পারবো না, তেল নাই, কি করব, ইঞ্জিল বন্ধ হয়ে রইল। তখন আমরা খালি সাগরে ভাসলাম, আশেপাশে কোনো উদ্ধার শিপ নাই, সবাই ভাসলাম। অনেক মানে মন ভেঙে গেল, অনেকটা কষ্ট পাইলাম যে এর মধ্যে মনে হয় শেষ, আর মনে হয় আমাদের বাঁচার কোনো উপায় নাই। কারণ শিপ, আশেপাশে কোনো শিপ নাই, বিশাল সমুদ্র। এই জায়গায় চিৎকার কইরা কান্না করলেও কেউ শোনার মতো নাই। অনেক চিৎকার করলাম, কেউ শুনে না, হেল্প করলাম, কেউ শুনে না। তো বোটের মধ্যে অনেক কান্নাকাটি করলো। আর পানি, বিশ্বাস করেন, এতটা নীল কালার যে দেখলে ভয় লাগে। আর অনেক বড় বড় ঢেউ, যেগুলো দেখলে মানে আত্মা কেঁপে উঠে। মানে রাত করে আসছি, ঢেউ দেখি নাই, আর আমি বসছিলাম আপনার মাঝখানে। তো এই জায়গায় মিশরীরা বসছিল। মিশরীরা অনেক খারাপ ভাই, এরা আমাদের মতো বাঙালিদের অনেক নির্যাতন করছে ভোটের মধ্যে। মানে তাদের যেটুকু জায়গা সেটুকু নিয়ে বসছে, আমাদের বসতে দেয় নাই। মানে একটু খালি বসার মতো জায়গা ছিল, সেই জায়গায় মানে খালি বসে আসছি। সবার পিছনে ব্যথা হয়ে গেছিল গা, মানে একটু নড়াচড়া করা যায় না। আবার মনে করি একটু নড়াচড়া করলে মিশরি মানে মারে, মানে কুইনই দিয়ে হাঁটু দিয়ে গোতা দেয়। তো আমার রাগ উঠছিল, ওই জায়গায় এক মিশরের সাথে ঝগড়া বাইজা গেছিল গা বোটের মধ্যেই। তারপরে আমি তার বলছি যে আমি যদি মরি তরে নিয়ে এই পড়ুক, যদি ভোট দুর্ঘটনায় আমি যদি মরি, আগে তরে মারুম, তারপর আমি মরুম। আর যদি উপার নামি, আল্লাহ যদি নামায়, আগে তরে মারুম। এটা আর কি মিশরের বলছি। মানে অনেক খারাপ আচরণ করে। তারপর অনেক কষ্ট করে আর কি ভাসতে সাগরের মধ্যে খালি ভাসছি। ভাসার পর 5 ঘন্টা আর কি ভাসছি। সকাল 5টার সময় আপনারা এসে পড়ছি, 6-7 ঘন্টার মধ্যেই। তারপর তেল ফুরিয়ে গেছে লোগা, সাগরের মধ্যে ভাসছে। অনেক চিৎকার করছি, অনেকে বমি করে দিছে, অনেকে ভয়ে পায়খানাও করে দিছে, খুব কষ্ট হয়েছে। মানে তখন ভাই মৃত্যু ভাই চোখের সামনে। এতদিন তো বুঝছি যে মরলাম, বাঁচলাম। যখন ভাই মৃত্যুর সম্মুখীন হয় মানুষ, তখনই মানুষের মনে হয় যে কি ভুলটা করলাম। তখন সবাই অনেক কান্নাকাটি, যাদের অনেক পিছু টান আছে, সন্তান আছে, স্ত্রী সন্তান, তারা অনেক কান্নাকাটি। তো সবাই শুধু আল্লাহ ভরসা করলাম। আর আমাদের সাথে যে ফোন দিয়া দিছিল, একটা ফোন দিয়া দিছিল, সেই ফোনটা পানিতে ভিজে নষ্ট হয়ে গেছিল। ওই ফোন দিয়ে শুধু রিসিপশিপের সাথে যোগাযোগ করা যায়। তো এর মধ্যে কারো ফোনে নেট নাই, সাগরের মধ্যে নেট থাকবো কিভাবে? তো এর ভিতরে আল্লাহর কি কাম, একজনের ফোনে আর কি একটু নেট পাইছে। তো নেট পাওয়ার পর সেটাতে লিবিয়াতে ফোন দিছি। ফোন দেওয়ার পর লিবিয়া থেকে
আপনার এই ল্যাম্পোদোসা বা ইতালিয়ান রিসিপশিপ হট নাম্বার আনলাম। নাম্বার আনার পর তাদেরকে আবার রিসিপশিপের সাথে ফোনে কথা বলা হইলো। ওই জায়গা থেকে ইংলিশে কথাবার্তা বলে তাদেরকে লোকেশন দেওয়া হলো যে আমরা এই জায়গায় আছি। তো এর ভিতরে সাগরে ঝড় উঠে গেছিল গা, মানে এক পাশে ঝড় বৃষ্টি উঠে আসতেছে আর এই জায়গায় আমরা ভাসতেছি, মানে দেখা যাইতেছে মরণ একদম সামনে থেকে দেখতেছি, মনে হয় আজরাইল মানে সামনে দিয়ে ঘুরতেছে। ক্রোয়েশিয়া। আল্লাহ মালিক, আল্লাহ মালিক। شوف شو تسوي تعال تعال. يا الله استعلاك لك شكر يا الله. الله مليك الله مليك ما تيجي تطلعوا ما تطلعوش مره واحده. ماشي يا باشا. لا طاش لا لا ماشي يا باشا. ماشي كابتن. يا جدعان يا جدعان الكابتن رجع تاني. شويه شويه. তারপর দেখি একটা উদ্ধার শিপ আসতেছে, মানে 5 মিনিটের মধ্যে উদ্ধার শিপ আইসা করছে। আমাদের তো 250-500 ইঞ্জিল আসছিল আর তাদের ইঞ্জিল মানে 1600-র মতো এরকম। তো 5 মিনিটের মধ্যে আসার পর তো আমাদেরকে ঘেরাও দেওয়া ফেলে অনেক ঢেউ থেকে বাঁচায় এবং আমাদেরকে চক্ষু পাহারা দিয়ে রাখে। তো তার কিছুক্ষণ পরেই আর কি বড় একটা উদ্ধার শিপ আসে, আমাদের আইসা উদ্ধার করে, সবাইকে একজন একজন করে উদ্ধার করে মনে করেন যে শিপে উঠায়। তো উঠানোর পরে তো সেই মিশরীকেই আগে উঠা নিয়ে সেই মিশরীকে মারি যে বোটের মধ্যে এত খারাপ আচরণ করছি। তারপরে দেখে ও মানে আমাদের মারতে চায়, তো দেখে সবাই আমরা বাঙালি, তো আর কি তারপর আর মারতে পারে না। তারপরে ওই জায়গায় থেকে উদ্ধার করে আমাদের 1-1.5 ঘন্টা বোট চালানোর পর ল্যাম্পোদোসা নিয়ে আসার পর চিকিৎসা দেয়, খাবার দেয়, মানে যার যার যা প্রয়োজন সবই দেওয়ার পর ক্যাম্পে রাখে। ওই জায়গায় আমরা 1 তারিখে ল্যাম্পোদোসা আর কি 12টার সময় ল্যাম্পোদোসা ক্যাম্পে আসি। ওই জায়গায় সব চিকিৎসা দেয়, খাবার দেয়। তো ওই জায়গায় 3 দিন রাখে, রাখার পর ফিঙ্গার নেওয়ার পর পাসপোর্ট চেক করে। তো আমরা আর পাসপোর্ট দিয়ে নেই, সামলিয়ে রাখছিলাম পাসপোর্ট হাতের পেশের মধ্যে সামলিয়ে রাখছিলাম, পাসপোর্ট দিয়েছিলাম না, পাসপোর্ট খোঁজাখুঁজি করছিল, তো পাসপোর্ট দিই নাই। পরবর্তীতে বয়সটাও কমিয়ে দিছে অনেক। তারপর ওই জায়গায় থেকে আপনার ল্যাম্পোদোসা 3 দিন রাখে। 3 দিন রাখার পর যারা বয়স কমে দিয়েছে তাদেরকে ল্যাম্পোদোসা থেকে সিসিলিয়ার উদ্দেশ্য যাত্রা শুরু করে। তো আমাদের ওই জায়গা থেকে 5 তারিখে নিয়ে আসে ল্যাম্পোদোসা থেকে 5 তারিখে নিয়ে আসে একটা ঘাটে। তো সেই জায়গায় দেখি বড় একটা শিপ আসতেছে, 5তলা শিপ। বিশ্বাস করবেন ওরা মানুষকে অনেক কেয়ার করে ওরা। তো 5তলা শিপের মধ্যে করে আমাদের অনেক লোক ছিলাম, প্রায় 100 জনের মতো লোক আছিলাম। সবাইকে সেই শিপে করে আর কি ল্যাম্পোদোসা থেকে আপনার সিসিলিয়া নিয়ে আসে 10 ঘন্টা জার্নি করে আপনার ল্যাম্পোদোসা থেকে সিসিলিয়া নিয়ে আসে বিশাল একটা জাহাজে করে। তো সিসিলিয়া নিয়ে আসার পর ওই জায়গা থেকে গাড়িতে করে অস্থায়ী ক্যাম্পে নিয়ে যায়। তো সেই জায়গায় আবার 4-5 দিন আসছিলাম। সে অস্থায়ী ক্যাম্পে রাখে, খাবার দেয়, মানে ওই জায়গায় যত্ন আছে। ওই জায়গায় কাপড় চোপড়, লোশন, শ্যাম্পু, কম্বল, বালিশ, মানে সব কিছু যাবতীয় আপনার সব কিছুই দেয়, চিকিৎসা সব কিছুই। তো ওই জায়গায় থেকে আবার তো ওই জায়গায় 2-3 দিন রাখলো অস্থায়ী ক্যাম্পে। 2-3 দিন রাখার পর ওই জায়গায় থেকে সবাইকে স্থায়ী ক্যাম্পে স্থানান্তর করলো। তো আমরা 3 জন আছিলাম, মানে বেস্ট ফ্রেন্ডের মতোই। তো একজনকে আর কি আলাদা করে একটা ক্যাম্পে ফালিয়ে দিল, অন্য একটা ক্যাম্পে সে চলে গেল আমাদের ছেড়ে। তো আমারও অন্য একটা ক্যাম্পে একা ফালাইছিল। পরে আমি দ্বিমত পোষণ করি যে আমি আর ফ্রেন্ড একসাথে থাকবো। তারপরে বলে আচ্ছা তাহলে তোদেরটা দেখতেছি। পরে আমাদের ওই দিন আমাকে নিল না। পরের দিন আর আমার আর ফ্রেন্ডে এক ক্যাম্পে ফালাইলো। পরে আমাদেরকে
অস্থায়ী ক্যাম্পে থেকে সিসিলিয়ার ভিতরে একটা স্থায়ী ক্যাম্পে নিয়ে আসে। তো আলহামদুলিল্লাহ এই জায়গায় মোটামুটি ভালোই আছি, মোটামুটি শহর আবার গ্রামে বলতেও চলে, পাহাড় পর্বত। এই জায়গায় মানে একটা বাড়ি দিছে আর কি 3 তলা, এই জায়গায় আমরা থাকি, রান্না বাড়া করে নিজেরাই খাই, থাকা খাওয়া মানে যাবতীয় তাদের পড়াশোনা, বালিশ কম্বল শ্যাম্পু ট্যাম্পু সবই এই জায়গা থেকেই দিছে। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই। তো আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন বা বুঝতে পারছেন। তো এই যে দেখেন আমরা এটা জায়গায় আছি, ওই জায়গায় পাশ দিয়ে ট্রেন যাইতেছে। তো এই পাহাড়ে অঞ্চলে আছি আমরা। তো আমি আর আমার বন্ধু আর কি ঘুরতে আসছি। جو نمر شنو حالك السلام عليكم তো পাহাড়ে ঘুরতে আসছি, ওই পাশে আমাদের ক্যাম্প, ওই দেখা যায় ওই জায়গায় আমাদের ক্যাম্প আছে শহরের ভিতরে, ওই যে শহর। তো আমরা অনেক উপরে আসছি তাই বিদায় দেখা যায় না। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।